বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যালামন্ডা গাছের পরিচর্যা। যদি তোমাদের অ্যালামন্ডা গাছে এখনো পর্যন্ত কুঁড়ি না আসে বা ফুল না ফোটে, তাহলে আজকের এই ভিডিওতে আমি কয়েকটা টিপসের কথা বলবো এবং খাবার প্রয়োগ করা দেখাবো, যে খাবার প্রয়োগ করে আমার বাগানের অ্যালামন্ডা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। তাছাড়া আজকের ভিডিওতে দেখাবো অ্যালামন্ডা গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করা যায়, কিভাবে অ্যালামন্ডা গাছের প্রতিস্থাপন করতে হয়, কোন মাটিতে অ্যালামন্ডা গাছ প্রতিস্থাপন করলে খুব ভালো গাছের গ্রোথ হয়, সব কিছু ডিটেলসে দেখাবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অ্যালামন্ডা হলো আমাদের বাগানের গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন একটি ফুলের গাছ। মূলত এই গাছে গ্রীষ্মের শেষে এবং সম্পূর্ণ বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল ফোটে। শুধুমাত্র শীতকালে এই অ্যালামন্ডা গাছ ডরমেন্সিতে থাকে। শীতকালে এই গাছের কোনো গ্রোথ থাকে না, গাছের পাতা ঝরে যায়। আবার ফেব্রুয়ারি মাস এলে এই গাছের রিপোর্ট বা কাটাই ছাঁটাই করার পর গাছের খুব ভালো গ্রোথ হয়। অ্যালামন্ডা গাছে প্রচুর ফুল পেতে হলে প্রথম যে টিপসটা আমাদের ফলো করতে হবে, গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে, সরাসরি বৃষ্টির জলের মধ্যে রাখতে হবে, যেখানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির জল এবং রোদ্দুর দুটোই পায়। টিপস নাম্বার 2, অ্যালামন্ডা গাছের ডাল অনেক বেশি লম্বা হয়ে যায়, তো এই গাছকে কিন্তু এই সময় একেবারেই প্রুনিং করা যাবে না। গাছকে ভালোভাবে সাপোর্ট দিতে হবে, কোনো কিছুর সাহায্যে ভালোভাবে বেঁধে দিতে হবে যেন ডাল ভেঙে না যায়, কারণ এই গাছের ডাল কিন্তু খুব সহজে ভেঙে যায়, হাওয়াতে ভেঙে যায় নরম ডাল, তো যে কারণে আমাদেরকে সাপোর্ট দিতে হবে, বেঁধে রাখতে হবে। এখন যদি হার্ড প্রুনিং করো তাহলে কিন্তু এই গাছে ফুল আসতে অনেক সময় লেগে যাবে। এরপর টিপস নাম্বার 3, বন্ধুরা, তোমরা অ্যালামন্ডা গাছের ডাল থেকে কিন্তু এই সময় খুব সহজে চারা তৈরি করতে পারো। দেখো, হাওয়াতে কিন্তু বা বৃষ্টিতে এই গাছের ডালটা, ছোট্ট একটা ডাল ভেঙে গেছে, তো এই ডালটা ফেলে না দিয়ে আমি কিন্তু চারা তৈরি করব। তো কীভাবে চারা তৈরি করতে হয়, খুব সহজ। চারা তৈরি করতে গেলে কিছুই লাগে না, শুধুমাত্র প্রয়োজন বালি, লাল মোটা দানার বালি। যদি বালি না থাকে তাহলে কোকোপিট নিয়ে নেবে। বালি অথবা কোকোপিট দুটো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন কোনো রকমভাবে ফাঙ্গাস অ্যাটাক না হয়। সরাসরি বালির মধ্যে আমি এই গাছের ডালটাকে প্রতিস্থাপন করে দিলাম। নিচের দিকের কয়েকটা পাতা ছিঁড়ে দিয়েছি, সব পাতা ছিঁড়ে দিলেও অসুবিধা নেই। উপরের দিকে 2-4টে পাতা রেখে দিয়ে বাদবাকি পাতা থাকবে। গাছ বালির মধ্যে প্রতিস্থাপন করে দিয়ে ছায়া জায়গায় রেখে দেবে, যেখানে সরাসরি বৃষ্টি পড়ে সেরকম জায়গায় নয়, বৃষ্টির ছাট আসে এরকম জায়গায় রেখে দেবে। তাহলে কয়েকদিনের মধ্যেই কিন্তু অ্যালামন্ডা গাছের চারা তৈরি হয়ে যাবে। তাছাড়া তোমরা এই সময় নার্সারি থেকে অ্যালামন্ডা গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করো। এই সময় রথের মেলা চারিদিকে, তো এই রথের মেলায় প্রচুর পরিমাণে কিন্তু অ্যালামন্ডা গাছের চারা পাওয়া যায়। তোমরা চাইলে তোমাদের আশেপাশে যেখানে রথের মেলা হচ্ছে সেখান থেকেও চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। বিভিন্ন কালারের অ্যালামন্ডা গাছের চারা পাওয়া যায়। তো এবার আসি গাছে আমরা কি ফার্টিলাইজার স্প্রে করব। তো যে কোনো ভালো কোম্পানির সিউইড লিকুইড গাছে স্প্রে করতে হবে। সিউইড লিকুইড না থাকলে যে কোনো অনুখাদ্য গাছে স্প্রে করতে পারো। তো আমি বায়োটেক্স স্প্রে করি, তোমরা চাইলে এখানে সাগরিকা স্প্রে করতে পারো, অথবা রাসায়নিক হিসাবে তোমরা অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোবোমিন এগুলোও স্প্রে করতে পারো। এটা কিন্তু 15 দিন অন্তর অন্তর আমাদের বাগানের যে কোনো গাছে স্প্রে করতে হবে, তাহলে গাছের পাতায় কখনো হলুদ হয়ে যাবে না, গাছের পাতায় আয়রন, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এগুলোর কোনো অভাব দেখা দেবে না। তো 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে হবে। সকালবেলা যখন হালকা রোদ্দুর থাকবে সেই সময় স্প্রে করতে হবে, অতিরিক্ত চড়া রোদ্দুরে গাছে এগুলো স্প্রে করা যায় না, তাহলে গাছের ক্ষতি হতে পারে। অথবা তোমরা সন্ধ্যার সময়ও স্প্রে করতে পারো। এই অনুখাদ্য গাছে স্প্রে করলে তবে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে, গাছে কুঁড়ি আসবে। যদি তোমরা সময় মতো খাবার প্রয়োগ করো কিন্তু তাও কুঁড়ি না আসে, তাহলে অনুখাদ্যটা অবশ্যই স্প্রে করবে। তো বন্ধুরা, এবার আসি, যদি গাছে তোমাদের একেবারে কুঁড়ি না আসে তাহলে কি পরিচর্যা করতে হবে। তো দেখো, প্রথমেই আমার টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে। যেহেতু বর্ষাকালে প্রত্যেকটা টবের মিডিয়াতে প্রচুর আগাছা হয়, এটাই স্বাভাবিক ব্যাপার। তাই প্রথমে আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে। আগাছা খুব ভালোভাবে পরিষ্কার করে না নিলে টবের মিডিয়াতে আমরা খাবার প্রয়োগ করতে পারবো না। খাবার প্রয়োগ করলেও এই আগাছা আগে খাবারটা খেয়ে নেবে এবং গাছের কোনো রকম কোনো কাজ হবে না। তো আগাছা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে, তাই আগাছা সবসময় পরিষ্কার করতে হবে। প্রতি সপ্তাহে না হলেও অন্তত 15 দিন অন্তর অন্তর আগাছা পরিষ্কার করবে এবং গাছের যে সমস্ত হলুদ পাতা টবের মিডিয়াতে পড়বে এই হলুদ পাতাগুলোকে তুলে ফেলে দেবে। টবের মিডিয়াতে কোনো রকমভাবে যেন ফাঙ্গাস অ্যাটাক না হয়, টবের মিডিয়াতে যেন কোনো রকমভাবে শ্যাওলা না জমে, টবের মিডিয়াতে কোনো রকমভাবে যেন সাদা ছত্রাক না হয়। তো এইভাবে তোমরা কিন্তু যদি গাছগুলোকে লক্ষ্য রাখো তাহলে কখনোই কোনো গাছ ফাঙ্গাস অ্যাটাকে মারা যায় না। তো দেখো, প্রত্যেকটা টবের মিডিয়া আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আমার কাছে প্রায় 5 রকমের অ্যালামন্ডা গাছ আছে, তো প্রত্যেকটা গাছ আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার যে কাজটা করতে
করতে হবে, টবের মিডিয়াটা খুব ভালোভাবে খুশে নিতে হবে। টবের মিডিয়া দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে, বৃষ্টির পর কিন্তু এরকমভাবে প্রত্যেকটা টবের মিডিয়া শক্ত হয়ে যায়। তো শক্ত হয়ে থাকলে হবে না, আমাদেরকে এই মাটিটাকে খুব ভালোভাবে নিড়ানির সাহায্যে খুশে দিতে হবে। টবের মিডিয়া যদি ভিজে থাকে তাহলে খোসা যাবে না, প্রথমে 2-1 দিন একটু রোদ্দুর লাগলে মাটিটা শুকিয়ে গেলে তারপর খুশে দিতে হবে। যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যদি মনে হয় যে এই গাছে আমার খাবার দেওয়া প্রয়োজন, তাহলে প্রথমে সেই গাছটাকে তোমরা কোনো পলিথিনের শেডের মধ্যে রেখে দেবে, তারপর সেই গাছের মাটি শুকনো করবে, তারপর গাছে খাবার প্রয়োগ করবে। সামান্য মাটি শুকনো হলে তবেই কিন্তু গাছে খাবার দেওয়া যায়। তো দেখো মাটি ভালোভাবে খুশে নেওয়ার পর এখানে আমি 3 ধরনের খাবার নিয়েছি। 3 ধরনের খাবারের মধ্যে প্রথম যে খাবারটা আমি নিয়েছি এটা হলো নিমখোল। বর্ষাকালে নিমখোল আমাদের টবের মিডিয়াতে দিতেই হবে। বর্ষাকালে টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে পিঁপড়ে, শামুক, কেঁচো, কেন্ন বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, তাই নিমখোল আমাদের দিতেই হবে। এরপর যে উপাদানটা নিয়েছি এটা হলো বাদাম খোল। বন্ধুরা, সরিষার খোলের গুঁড়ো অথবা বাদাম খোলের গুঁড়ো এই দুটো আমাদের গাছে অবশ্যই দিতে হয়। তো আমি যেহেতু সরিষার খোল বর্ষাকালে দিচ্ছি না, সে কারণে আমি বাদাম খোল ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এখানে সরিষার খোল অল্প পরিমাণে ব্যবহার করতে পারো। এরপর নিয়েছি আমি আলুর খোসার গুঁড়ো। বন্ধুরা, আলুর এমন একটা জিনিস, এর যে খোসা এটা আমরা ফেলে না দিয়ে যদি শুকনো করে গুঁড়ো করে টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারি, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি আলুর খোসার গুঁড়ো না থাকে তোমরা কলার খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো, কলার খোসার গুঁড়ো না থাকলে পেঁয়াজের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো। যে কোনো একটা অবশ্যই টবের মিডিয়াতে দিতে হবে। পেঁয়াজের খোসার গুঁড়ো দিলে আরও ভালো হবে, তবে অনেকেই পেঁয়াজ খায় না, যে কারণে পেঁয়াজের খোসার গুঁড়ো দিতে চায় না, তাই কলার খোসার গুঁড়ো অথবা আলুর খোসার গুঁড়ো এই দুটোর মধ্যে কিন্তু দিতেই হবে। তো এখানে আমি 10 ইঞ্চি টবে 1 মুঠো পরিমাণ নিমখোল প্রয়োগ করছি। নিমখোলের পরিমাণটা আমি কিন্তু একটু বর্ষাকালে বেশি মাত্রায় প্রয়োগ করছি। তোমাদের টবের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে 2 চামচ পরিমাণ নিমখোল দেবে। এরপর নিয়ে নিলাম আমি এখানে 2 চামচ বা 3 চামচ পরিমাণ বাদাম খোল। বাদাম খোল বা সরিষার খোলের পরিবর্তে তোমরা এখানে কিন্তু যে সরিষার দানা রান্নাঘরে পাওয়া যায়, সেই সরিষার দানাকে গুঁড়ো করে ভালোভাবে 2-3 দিন রোদ্দুরে রেখে তারপর সেটা তোমরা এখানে কিন্তু 2 চামচ পরিমাণ ব্যবহার করতে পারবে। এরপর দিয়ে দিলাম আমি এখানে 1 মুঠো পরিমাণ আলুর খোসার গুঁড়ো। আলুর খোসার গুঁড়ো বা কলার খোসার গুঁড়ো এগুলো কিন্তু একটু পরিমাণে বেশি প্রয়োগ করতে হয়, তবেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। বন্ধুরা, এগুলো যদি কোনোটাই তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে লাল পটাশ ব্যবহার করতে পারো, অথবা সাদা পটাশ দিতে পারো, অথবা বায়ো পটাশ দিতে পারো। তবে বায়ো পটাশের থেকে আমি বলবো এই উপাদানগুলো খুব ভালো কাজ করে, কলার খোসার গুঁড়ো বা আলুর খোসার গুঁড়ো অথবা পেঁয়াজের খোসার গুঁড়ো। যদি এগুলো না থাকে সেক্ষেত্রে তোমরা লাল পটাশ 1 চামচ পরিমাণ অথবা ছোটো টব হলে 1/2 চামচ পরিমাণ প্রয়োগ করবে। তো সম্পূর্ণ খাবার প্রয়োগ করার পর আমি দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। যেহেতু টবের মিডিয়া শুকিয়ে গেছিলো তাই ভরপুর মাত্রায় জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটা বিষয় লক্ষ্য রাখবে বন্ধুরা, এটা বর্ষাকালে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, টবের মিডিয়াতে যেন কখনো জল জমা না হয়। বর্ষাকালে যদি টবের মিডিয়াতে জল জমা হয়, যদি ড্রেনেজ হোলের মাধ্যমে জল বেরিয়ে না যায়, তাহলে কিন্তু যে কোনো হার্ডি গাছও মারা যেতে পারে। এছাড়া বর্ষাকালে যে কোনো টব কিন্তু তোমরা স্ট্যান্ডের ওপর রাখার চেষ্টা করবে। সরাসরি যদি তোমরা ফ্লোরের ওপরে রেখে দাও বা ছাদের ওপরে রেখে দাও তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এই সমস্ত পরিচর্যা করার পাশাপাশি প্রতি সপ্তাহে 1 দিন নিম তেল স্প্রে করবে। নিম তেলের সঙ্গে তোমরা চাইলে স্টিকার মিশিয়ে নিতে পারো, এবং প্রতি 10 দিন অন্তর অন্তর গাছের পাতায় যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করার চেষ্টা করবে। তাহলে দেখবে যে গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম হবে না এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার অ্যালামন্ডা বা অলকানন্দা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জুলাই মাসে এই পরিচর্যা করলে অলকানন্দা বা অ্যালামন্ডা গাছ কিন্তু ফুলে ভরে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।